জাদ্রেল জুলাই যোদ্ধা তারেক রহমান জুলাই আন্দোলনে তাকে বেশ সামনে দেখা গেছে এবং বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন স্থাপনায় আক্রমণ, এই কর্মকাণ্ডগুলো তার নেতৃত্বে হয়েছে। এগুলো বীরদর্পে তাকে স্বীকার করতেও দেখা গেছে ফেসবুক লাইভে এসে। সেই আলোচিত তারেক রহমান এবার তার নিজের দলের মনোনয়ন নিবন্ধন কেন দেয়া হচ্ছে না সেই দাবিতে অনশন এখনও চালিয়ে যাচ্ছেন এবং সেই অনশন যখন চালিয়ে যাচ্ছেন এবং একজন জুলাই যোদ্ধা যখন অনশন চালিয়ে যাচ্ছেন, তাকে নির্বাচন কমিশনের গেট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরই মাঝে পুলিশ, সাংবাদিকরা সেখানে জটলা করছে, নির্বাচন কমিশনের কাজে ব্যাঘাত ঘটছে, এরকম কথা পুলিশ এসে বলেছেন। সেগুলোও আবার ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে সহমত, একাত্মতা পোষণ করছেন। গতকালকে আমরা যাদেরকে অনেক বেশি শত্রু হিসেবে মনে করতাম তারেক রহমানের, সেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে একাত্মতা প্রকাশ করতে দেখেছিলাম। আজকে বিএনপি থেকে একাত্মতা প্রকাশ করা হলো। কিন্তু এই যে একজন জুলাই যোদ্ধা, তিনি অভিযোগ করছেন, তিনি একটা ভিডিওতে অভিযোগ করেছেন যে আমি ওই যে আসিফ নাহিদ সম্পর্কে তাদেরকে বকা দিয়েছি, তাদের নামে কটু কথা বলেছি, আমি ইউনুস স্যারকে একটু কটু কথা বলেছি, এই কারণে তারা চায় আমাকে নিবন্ধন দেবে না তারা, এবং আমাকে এখান থেকেও সরিয়ে দিতে চায়। এরকম বক্তব্যও তার মুখ থেকে শুনেছে। এরকম বক্তব্য যদি শোনা যায়, তাহলে তো প্রশ্ন আসে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলেন তাদের মধ্যেই একজনের ক্ষেত্রে এই বৈষম্য কেন? কেউ থাকবে রাজার হালে আর কেউ দাবি আদায়ের জন্য অনশন করে মরবে। এই বৈষম্য কেন তৈরি হচ্ছে? সরকারই বা এই বৈষম্য কেন তৈরি করছে? কি প্রেক্ষাপট আর কি কারণে আমজনতা পার্টিকে নিবন্ধন দেয়া হচ্ছে না, সেই কারণগুলোও জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমজনতার তারেক রহমানের কথা, যিনি কিনা অনেক বেশি আম তারেক হিসেবে পরিচিত। আমজনতার তারেক, আম তারেক যেমন, তেমনি তিনি আমের সিজনে আমের ব্যবসাও করেন, সেই কারণেও আবার আম তারেক হিসেবে তিনি পরিচিত এবং সেই পরিচয়ে তিনি কুণ্ঠাবোধ করেন না, গর্ববোধই করেন। সেই তারেক রহমান, তার দল নিবন্ধন পায়নি, নিবন্ধনের জন্য তিনি আমরণ অনশনে নেমেছেন। আজকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী একাত্মতা প্রকাশ করেছেন। কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী। কি বলা হচ্ছে? নতুন রাজনৈতিক দল আমজনতা নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমানের যে আমরণ অনশন, সেখানে আজকে বিকেলে নিবন্ধন না পাওয়া পর্যন্ত যে চালিয়ে যাওয়ার ঘোষণা, সেখানে তার পাশে দাঁড়িয়েছেন রুহুল কবির রিজভী। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানানো হয়েছে। অর্থাৎ রিজভী একা ব্যক্তি, রিজভী সেখানে যাননি, বিএনপির পক্ষ থেকেই তার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান এর জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে নতুন রাজনৈতিক দল আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের অনশনরত কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই ঘটনা যখন ঘটছে, অর্থাৎ অভিযোগ করা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের মধ্যেই এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে এবং সেই বৈষম্য তৈরি করেছে সরাসরি সরকার, এই অভিযোগ করা হয়েছে এবং তারেক রহমান নিজেও অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে একজন ছাত্র উপদেষ্টা নির্বাচন কমিশনে ফোন দিয়ে বলে দিয়েছেন যেন আমাদের দলকে নিবন্ধন দেয়া না হয়। এর আগে তারেক রহমানকে অভিযোগ করতে দেখেছিলাম যে গত বছর জুলাই আন্দোলনের পরপরই যে ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যা হলো, সেই বন্যায় ত্রাণ দিচ্ছিলেন, খাবার দিচ্ছিলেন, রান্না করা খাবার দিচ্ছিলেন তারেক রহমান সেই এলাকায়। তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার মন্ত্রণালয় থেকে কিছু চাল বরাদ্দ দেওয়ার জন্য বলেছিলেন, যেহেতু রান্না করে খাওয়াচ্ছেন। কিন্তু
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে নাকি বলেছিলেন যে আপনি কি আমাদের দল করবেন, যদি করেন তাহলে আমি চাল দেওয়ার ব্যবস্থা করছি। এই অভিযোগও তারেক রহমানকে করতে শুনেছিলাম। এবার অভিযোগ করছেন যে এক উপদেষ্টা নির্বাচন কমিশনে ফোন দিয়ে বলছে যে আমাদের যেন নিবন্ধন না দেয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশন যেটা বলছে যে কারণে এই দলকে নিবন্ধন দেয়া হয়নি সেই কারণগুলো হচ্ছে নির্বাচন কমিশনের যে শর্ত, সেই শর্তগুলো সব শর্ত তারা পূরণ করেনি। শর্তগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে মূলত যেটা মানে পূরণ না করার ব্যাপার সেটা হচ্ছে যে 100 উপজেলায় যে অফিস, সেই 100 উপজেলায় অফিসের মধ্যে আমজনতা দলের 33টি উপজেলায় অফিস নির্বাচন কমিশন পেয়েছে, বাকি 67টি উপজেলায় তাদের অফিস পায়নি। বড় কারণ হচ্ছে এটা। এখন 67টি উপজেলায় অফিস পাওয়ার ক্ষেত্রে মানে অনেক মানে ফাঁকা কিংবা গ্যাপ এনসিপির বেলাতেও ছিল। এনসিপিকেও কিন্তু চিঠি দিয়ে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার জন্য সময় দেওয়া হয়েছিল। সেটা আমজনতা দলকে দেয়া হয়েছে কিনা, তাদেরকে বলা হয়েছে কিনা যে এই সময়ের মধ্যে আপনারা এই শর্তগুলো পূরণ করে দেন তাহলেই তো হয়ে গেল, এই ব্যাপারগুলো আছে কিনা। আবার জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে এনসিপিকে নানাভাবে সহযোগিতা করা হবে এবং তার চাওয়া শাপলা কলি বানিয়ে দেয়া হবে, এত বেশি তাদের পক্ষে অবস্থান করা হবে। কিন্তু আমজনতা তারেক রহমানকে নির্বাচন কমিশনের গেটে রাস্তায় বসে থেকে মানে একেবারে মাটিতে বসে থেকে অনশন করতে হবে, এই ব্যাপারগুলোকেই বৈষম্য হিসেবে দেখছেন। নির্বাচন কমিশন যে 9-10টি পয়েন্ট বলছে যে এগুলো তারা পূরণ করেনি, তার মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90-এর খ এর শর্তাবলী সঠিকভাবে পালন হয়নি। 2/3 প্রশাসনিক জেলার কার্যকর জেলা দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ বা চুক্তিপত্র তারা দিতে পারেনি। 100 উপজেলার মধ্যে 33টি উপজেলার মানে 100 উপজেলার অফিস করার যে শর্ত, সেই শর্ত তারা মানতে পারেনি। দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করতে পারেনি, এটা তো 1-2 ব্যাপার। দলের তহবিলের উৎসের বিবরণ আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি, এটাও 1-2 ব্যাপার। নিবন্ধন আবেদনের জন্য দল প্রদত্ত ক্ষমতাপত্র সংযুক্ত করা হয়নি, এটাও 1-2 ব্যাপার। 7 নম্বর, গঠনতন্ত্রে কোনো পর্যায়ের কমিটিতে 33% মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান রাখা হয়নি, এটাও একটা মানে খালি প্রিন্টিংয়ের ব্যাপার, এটাও 1-2 ব্যাপার। 8 নম্বর, গঠনতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, বিভিন্ন পেশার সদস্য, আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিভিন্ন মানে যাদেরকে রাখা যাবে না সেইটা নাই, এটাও 1-2 ব্যাপার। 9 নম্বর, দলটির কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থী নয় এবং দলে কোনো কোলাবোরেটর নেই এরকম প্রত্যয়নপত্র দাখিল করা হয়নি, এটাও 1-2 ব্যাপার। দলটির নিবন্ধন না পাওয়ার প্রসঙ্গে চিঠিতে আরও বলা হয়েছে মাঠ পর্যায়ের তদন্তে কর্মকর্তাগণ মানে যেটা পেয়েছে সেটা হচ্ছে যে তারা 22টি জেলার মধ্যে 20টি জেলায় সঠিক এবং কার্যকর অফিস পেয়েছে, 2টি জেলায় পায়নি। আর 100টি উপজেলার মধ্যে 33টি উপজেলায় তারা মূল যে কারণ, ওইগুলো তো একেবারে 1-2 ব্যাপার। মূল যে কারণ সেটা হচ্ছে যে 100টা উপজেলায় অফিস থাকার কথা, সেখানে তাদের রয়েছে 33টি উপজেলায়, বাকি 67টি উপজেলায় অফিস নেই। এই কারণেই তারেক রহমানদের আমজনতার পার্টিকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন সেখানে কি ছাড় দিয়ে নিবন্ধন দেবে, নাকি তারেক রহমানকে সময় দিলে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে দেবে, তাহলে নির্বাচন কমিশন নিবন্ধন দেবে, সেই ব্যাপারটা আলোচনায় আসতে পারে। এখন এই অনশন কতদিন চলবে? মৃত্যু পর্যন্ত তারেক রহমান ওখানে অনশন করে মারা যাবেন সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাকি তার আগেই মানে সমাধান হবে? এই অনশন কিংবা এই ধরনের আন্দোলন যদি এনসিপি করত তাহলে সরকারের মানে ভূমিকাটা কি হতো, সেই প্রশ্নও অনেকে করছেন যে সরকারের কঠোর সমালোচক তারেক রহমান হওয়ার কারণেই তার দিকে সরকার দৃষ্টি দিচ্ছে না কিংবা তার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তার প্রতি সরকারের করার কথা
ছিল না। এবং কোটা বিরোধী আন্দোলন যেটা 2018 সালে শুরু হয়েছিল, তার কিন্তু নেতৃস্থানীয় একেবারে টপ নেতার 2-3 জনের একজন এই তারেক রহমান, যেখান থেকে কোটা আন্দোলন শুরু, যে কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। তার মানে এই জুলাই ঐক্যের মধ্যেই যে ফাটল ধরেছে, যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং জুলাই ঐক্যকে সবাইকে যে সরকার এখন পর্যন্ত ওন করছে না, কাউকে ওন করছে, কাউকে ডিজোন করছে, এই ব্যাপারগুলো বোধহয় পরিষ্কার হয়ে যাচ্ছে এইসব ঘটনার মাধ্যমে। এবং এই অনৈক্যই যে কথাগুলো অনেকে আলোচনা করছেন, এবং তার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে এসেছিলেন যে রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনিও বারবার বলছেন, যে ভয়ের কথা বলছেন, যে আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, আর আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমাদের পিঠের চামড়া কারোরই থাকবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।